ছি, কুত্তা, তুই এভাবে আমার সাথে প্রতারণা করতে পারলি? আমি তোকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম, আর তুই? এই যান, বিশ্বাস করো, আমি সাদিয়াকে। আমি জানি তুই কতটা জঘন্য একটা ছেলে। আজ থেকে তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। যে গার্লফ্রেন্ড থাকতেও অন্য মেয়েকে জড়িয়ে ধরে কিস করতে পারে, সে আর যাই হোক আমাকে কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না। আম্মু ঠিকই বলতো, কখনো রিলেশনে জড়াবি না, পরে ছেলেটা তোকে ধোকা দিয়ে চলে যাবে, তারপর শুধু শুধু কষ্ট পাবি। কিন্তু আমি আম্মুর কথা না শুনে তোর মিথ্যে মায়ায় পড়ে গিয়েছিলাম। কুত্তা, তুই আর আমার কাছে আসবি না, ফোনও দিবি না। যদি দিয়েছিস তো আমি আব্বুকে বলবো তুই আমাকে ডিস্টার্ব করিস। যা, ব্রেকআপ। নীলা, শোনো। এই যান, প্লিজ যেও না। তুমি যাবে যদি চলে, তবে কেন দেখা দিলে বলো? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সেই প্রথম দিন থেকে তোমাকে এই হৃদয়ে যত্ন করে আগলে রেখেছি, এঁকেছি শত কল্পনায়। প্লিজ নীলা, খুব বেশি ভালোবাসি তোমাকে। নীলা আমার মুখে ভালোবাসার কথা শুনে রেগে গিয়ে ঠাস করে আরও দুইটা মেরে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলছি। আমি আর সে এখন ক্লাস 10-এ পড়ি। ক্লাস 9 থেকে আমাদের রিলেশন, আর কিছুদিন পরই আমাদের ম্যাট্রিক মানে এসএসসি পরীক্ষা। কিন্তু আজ হঠাৎ স্কুল থেকে ফেরার সময় নীলাভ রাগিলুকে আমার সামনে এসে টানতে টানতে রাস্তার একপাশে নিয়ে এসেই কথাগুলো বলল। আমার যেন সব কিছু কেমন মাথার ওপর দিয়ে যাচ্ছে। নীলা বলছিল আমি নাকি আমাদের ক্লাসমেট সাদিয়াকে জড়িয়ে ধরে লিপ কিস করেছি, কিন্তু আমি এসবের কিছুই জানি না। গালে খুব ব্যথা করছে, সে খুব জোরেই মেরেছে। বুকের বাম পাশটায় হালকা ব্যথা অনুভব করছি। নীলা আমাকে ভুল বুঝে চলে গেল আর বলল তাকে যেন কল না দেই। আমি যে তাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। ভাবলাম রাতে নীলাকে কল দিব, দেখি পাগলিটার যদি কিছুটা রাগ কমে। কিন্তু সে যদি সত্যি স্যারকে বলে দেয়, তাহলে স্যার তো হেড স্যারকে বলে স্কুল থেকে আমাকে রেস্টিগেট করে দিবেন। তখন আমার কি হবে? পরীক্ষার আগে এমন হলে আমার জীবনটাই তো শেষ হয়ে যাবে। নীলার আব্বু আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক, তাই ভয়ে আর নীলাকে কল দেইনি। তার সাথে আমার প্রথম দেখা প্রায় 1.5 বছর আগে। আমি আর বন্ধু সিজান স্কুল মাঠে ওর গার্লফ্রেন্ড সাদিয়ার বিষয়ে কথা বলছিলাম। সিজান আর সাদিয়া একে অপরকে ক্লাস 8 থেকে ভালোবাসে। কাল নাকি ওর সাথে ঝগড়া হয়েছে, তাই সিজানের মন খারাপ। এমন সময় সিজান বলল স্যারের সাথে খুব সুন্দরী একটি মেয়ে অফিসের দিকে যাচ্ছে। আমি ওর কথা শুনে সেদিকে তাকাতেই মেয়েটিকে দেখে ক্রাশ খেলাম। সত্যি অপূর্ব সুন্দর দেখতে সে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই সিজান আমাকে ধাক্কা মেরে বলল, কিরে, ওই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে কি দেখিস? ক্র্যাশ ট্যাশ খাইছিস মনে হয়। হ্যাঁ রে হারামি, মেয়েটা সত্যি খুব সুন্দর, একদম আমার মন ছুঁয়ে গেছে। আচ্ছা দোস্ত, তাকে তোর ভাবি বানালে কেমন হয়? লাভ নাই দোস্ত, এমন সুন্দরী মেয়ে নিশ্চয় 4-5টা বয়ফ্রেন্ড আছে। হপ শালা, সব সুন্দরী মেয়েরাই কি এমন হয় নাকি? আমার কি মনে হচ্ছে জানিস, মেয়েটি এখনও সিঙ্গেল। হ্যাঁ, ও জানে তো। এখানে আসলে তুই ওকে দেখে ক্র্যাশ খাবি, তা এখনও সিঙ্গেল আছে, তোকে নিয়ে মিঙ্গেল হবে। চুপ শালা, তবে এমন হতেও তো পারে। সবাইকে নিজের মতো ভাবিস কেন? চল, বেল দিচ্ছে, ক্লাসে যাই। হ্যাঁ চল, টিফিনে কিন্তু টিট দিবি। আমাদের নতুন ভাবি পাচ্ছি, সে আনন্দে। শালার কথাই একদম হা হয়ে গেলাম। আজই প্রথম দেখা, এখনও তার নামটাই জানা হলো না, আর এখনই ট্রিট। লুৎফর স্যারের বাংলা ক্লাস চলছে, এদিকে আমি বইয়ের ওপর মুখ বুজে মেয়েটির কথা ভাবছি। কি সুন্দর সে, আমি যেন পুরাই ফিদা হয়ে গেছি। হঠাৎ সিজান বলল ভাবি আসছে। আমি হুড়মুড় করে মুখ তুলে সামনে তাকাতেই দেখি সহকারী প্রধান শিক্ষক ইমরুল স্যার ও সেই মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে। স্যারের কথা শুনে বুঝতে পারলাম মেয়েটির নাম নীলা। সে স্যারের একমাত্র মেয়ে, আমাদের সাথে ব্যবসা বিভাগে পড়বে। সে আমাদের সাথে একই ক্লাসে পড়বে, এটা জানার পর আমার যে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। স্যার বলছেন আমরা যেন নীলাকে বিরক্ত না করি, এছাড়া পড়ার বিষয়ে যেন সবাই মিলেমিশে বন্ধুর মতো থাকি। কিন্তু আমি যে তাকে অন্য কিছু বানাতে চাচ্ছি।
আবার ভয় করছে স্যারের মেয়ের সাথে প্রেম করা খুব রিস্ক। ইমরুল স্যার খুবই বদমেজাজি লোক, জানতে পারলে এমন মার মারবে যে ব্যাটটাও ব্যথায় আটকে উঠবে। স্যার চলে যাওয়ার পর নীলা আমার ডান সাইডের বেঞ্চে এসে বসতেই আমি তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। এতে সে কিছুটা অস্বস্তি বোধ করে সামনের দিকে তাকালো। তারপর বাংলা ক্লাস শেষে আমি তার কাছে যেতেই সে উঠে বাইরে চলে গেল। সে যেতেই হারামিটা আমাকে টিটকারি দিয়ে বলল, দেখলি তো, তোর কোনো পাত্তাই দিল না। শত হলেও ইমরুল স্যারের মেয়ে এত সহজে পড়বে না বন্ধু। আর স্যার কি বলল শুনলি তো? দোস্ত, ওই মেয়েটাকে ভুলে যা। আমার সন্ধানে একটি ভালো আর সুন্দরী মেয়ে আছে, ওকে পটিয়ে ফেল, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভাবির দেবর হতে পারবো। বুঝেছি, সাদিয়ার সাথে আজ থেকেই লাইন মারা শুরু করতে হবে। ও দেখতে একদম জোস, তোর ভাবি হিসেবে দারুণ মানাবে বল। আমার কথাই সিজান ভয়ে চুপ হয়ে গেল। কলিজায় খোঁচা লাগলে যা হয় আর কি। আমি আর ক্লাসরুমে বসে না থেকে বেরিয়ে এসে তাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। এভাবেই কিছুদিন কেটে গেল। প্রতিদিন ক্লাসে আমি তার দিকে তাকিয়ে থাকি আর সে অন্যদিকে মুখ ফিরে থাকে। কয়েকবার দেখেছি আমি যখন তাকিয়ে থাকি তখন সে মুখ টিপে মুচকি হাসে, মনে হয় ধীরে ধীরে পড়তে শুরু করেছে। হাসলে তার সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে যায়। অনেক সময় আমি না তাকালে সে নিজেই আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দুটো খুব সুন্দর, আমাকে একেবারে ঘায়াল করে দেওয়ার জন্য যথেষ্ট। আজ টিফিন টাইমে ভাবলাম তাকে প্রপোজ করব, কিন্তু কিভাবে যে করব সেটাই বুঝতে পারছি না। সব শালাদের এই সম্পর্কে অভিজ্ঞতা থাকলেও আমার তেমন ধারণা নেই। সোজা গিয়ে নীলার পথ আটকে দাঁড়ালাম। তখনই নীলা বলল, তানভীর, তুমি কি কিছু বলবে? আমার ক্লাসমেট নীলা মেয়ে, তাই তুমি করেই বলি। হ্যাঁ নীলা, তুমি একটু স্কুলের পেছন দিকটায় আসবে প্লিজ। হ্যাঁ চলো, তবে যা বলার তাড়াতাড়ি বলবে। আর কিছুক্ষণ পরে ব্যবসায়ী উদ্যোগ ক্লাস করতে ওপরে যেতে হবে। হ্যাঁ নীলা, জাস্ট 5 মিনিট। তারপর নীলাকে নিয়ে স্কুলের পেছন দিকটায় এসে তার সামনে হাঁটু গেড়ে বসলাম। পেছন থেকে লাল টুকটুকে একটা গোলাপ এগিয়ে দিয়ে বললাম, আই লাভ ইউ নীলা। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রথম দিন তোমাকে স্যারের সাথে দেখেই ক্রাশ খেয়েছি। তারপর থেকে প্রতিটি মুহূর্তে শুধু তোমার কথাই ভাবি। খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলতে, ভালোবাসি আমার জান পাখি। আমি এর আগে কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করিনি, তাই বেশি কিছু বলতেও পারছি না। তুমি প্লিজ বুঝে নাও। নীলা, তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? আমি কথাগুলো বলেই তার দিকে গোলাপটা বাড়িয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপ থেকে এদিক ওদিক তাকিয়ে আমার হাতটা টেনে ধরে বলল, হ্যাঁ করছি। আমিও এর আগে কোনো দিন রিলেশন করিনি। এতদিন মামার বাড়িতে থেকে সেখানকার স্কুলেই পড়তাম। এই স্কুলে আসার পর থেকেই আমি দেখছিলাম তুমি সব সময় আমার দিকে তাকিয়ে থাকতে। অনেকবার আমার সাথে কথাও বলতে চাইতে, হয়তো আব্বুর ভয়ে বলতে চেয়েও বলতে পারোনি। এই বিষয়গুলো না আমার খুব খুব ভালো লাগে। যেহেতু তোমার এই কাজগুলো আমার খুব ভালো লাগে, সেহেতু আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম। লাভ ইউ টু তানভীর, আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম। তার মুখে কথাগুলো শুনে আমার খুশি দেখে কে। আনন্দে আত্মহারা হয়ে নীলা হাত ধরে উঠতেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আচমকা এমন করায় সেও অনেকটা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। সেই থেকে শুরু হলো আমাদের ভালোবাসার পর্ব। এরপর থেকে আমরা দুজন একে অপরের সাথে খুব দুষ্টুমি করি। এতে সে মাঝে মাঝে আমার ওপর অভিমান করে, আর আমি অনেক চেষ্টার পর তার রাগ ভাঙাই। খুব ভালো লাগে প্রিয় মানুষটির সাথে এমন দুষ্টুমিষ্টি খুনসুটিতে মেতে থাকতে। কিন্তু আজ আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটি ভুল বুঝে দূরে সরে গেল। সে তো জানতো সাদিয়া সিজানের এক্স গার্লফ্রেন্ড, আর আমি আমার বন্ধুর এক্সকে কিস করব। যে মেয়েটি আমার প্রাণপ্রিয় বন্ধুকে ঠকিয়েছে। তাছাড়া সাদিয়া বিবাহিত মেয়ে। নীলা আমাকে এতটা অবিশ্বাস করে সেটা এর আগে জানা ছিল না। খুব অভিমান হলো তার ওপর। কেটে গেল 4টি মাস। আগামীকাল আমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। আমি এর মধ্যে আর নীলার সাথে কথা বলার কোনো রকম চেষ্টা করিনি। সেও আমাকে দেখলেই এড়িয়ে যেত। পরীক্ষা শেষ হওয়ার সময়টা খুবই বোরিং। সিজান ওর মামার বাড়িতে চলে গেছে।
তাই ওর সাথেও আর আড্ডা দেওয়া হয় না। চারিদিক থেকে একাকিত্ব ঘিরে ধরেছে আমায়। প্রতিটি মুহূর্তে শুধু তার কথাই মনে পড়ছে। পাগলিটার সাথে অনেকদিন হলো কথা হয় না, কিন্তু কি করব, তার ফোনে কল দিলেও বন্ধ পাচ্ছি। হয়তো আমাকে ব্লক করে রেখেছে। শুনেছি নীলা ঢাকা তার ফুপুর বাসায় বেড়াতে গেছে, তাই দেখা করারও সুযোগ নেই। আজ আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। অনেকদিন পর কিছুটা হলেও ভালো লাগছে এখানে এসে। এতদিনে আমি একটি জিনিস খুব ভালোভাবে বুঝেছি, আর সেটা হলো স্কুল জীবন সত্যিই ভুলবার নয়। নতুন জায়গায় সব নতুন শিক্ষার্থী মিলে একত্র হয়েছে। কেউ কাউকেই চিনি না, তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেউ এসে আমার হাত ধরে আড়ালে নিয়ে গিয়ে বলল, কি অবস্থা তানভীর, কেমন আছো? আমি ভালো আছি। উত্তর দিয়ে যাকে দেখলাম আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। নিজেকে অনেকটা সামনে নিয়ে মৃদু স্বরে বললাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো, আমিও ভালো আছি। তুমি আমাকে চিনেছো? আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন যার কথা ভাবে, যার শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি, যাকে ভেবে আমার সকাল দুপুর কাটে, যাকে এঁকেছি মনেরই কল্পনাতে, তাকে কি করে ভুলতে পারি এই অল্প কিছু সময়ের ব্যবধানে? ছোট অভিমান আর ভুল বোঝাবুঝিতে এই ভালোবাসা রবে চিরদিন এভাবে বিরহে ভেসে, শত দুঃখ বেদনার মাঝে। কাউকে এতটা ভালো কি করে বাঁচতে পারো? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি তাকে, কিন্তু সে জানি না কেন আমাকে ভুল বুঝে ছেড়ে গেছে। আচ্ছা, তার উপর কি তোমার কোনো অভিমান নেই? না, নেই। কারণ সে আমাকে ভুল বুঝে ছেড়ে গেছে। আর ভুল মানুষেরই হতে পারে। যে ভালোবাসে, কাছের মানুষটিকে নিয়ে খুব বেশি চিন্তা করে, শুধু সেই ভুল বুঝতে পারে। যারা সত্যিকারের ভালোবাসা বোঝে না তারাই প্রিয়জনের খোঁজ খবর রাখে। আর অভিমান, হ্যাঁ, সেটা হতো যদি সে আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে খুঁজে নিত। কিন্তু সে এখনও আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে, আর তাই এমন কিছুই সে করেনি। তাই আমার তার ওপর কোনো অভিযোগ নেই। আচ্ছা, সে তার ভুলগুলো বুঝতে পেরে যদি কখনো তোমার কাছে ফিরে আসতে চায়, তাহলে তুমি কি করবে? নীলা কথাটা বলার সময় তার চোখে পানির কণা চিকচিক করছিল। আমিও আর পারছিলাম না দীর্ঘ 4 মাস পর প্রিয় মানুষটিকে চোখের সামনে দেখে ঠিক থাকতে। মুহূর্তেই দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখনই নীলা কাঁদতে কাঁদতে বলল, সরি, আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। জানো, আমাদের এই দীর্ঘ ছুটির সময়টাই আমার জীবনের সবচেয়ে বেশি খারাপ সময় গিয়েছে। বারবার শুধু তোমার কথাই মনে হতো। ভাবতাম তোমাকে কল দিয়ে সরি বলবো, কিন্তু আমাদের পরীক্ষা চলাকালীন সময়ে আমার মোবাইলটা ভেঙে যায়। আর আপু বলেছেন আরও কিছু মাস পর ফোন কিনে দিবেন। আমি নীলার 2 গালে হাত রেখে কপালে আলতো করে চুমুকে দিয়ে বললাম, হ্যাঁ, আমি তোমার নাম্বারে অনেকবার কল দেওয়া ট্রাই করেছি, কিন্তু পাইনি। এই খুব সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সাদিয়া নিজেই আমাকে বলেছিল তুমি ওকে লিপ কিস করেছো। পরে আমি জানতে পারি তুমি এসবের কিছুই করনি, বরং সাদিয়া খুব খারাপ একটা মেয়ে। সিজানের সাথে রিলেশন করে তারপর ওকে ধোকা দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে। বিয়ের পরও আমাদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল। আমি অনেক অনেক সরি জান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতে ক্ষমা চাওয়ার কিছু নেই সোনা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই না বুঝেই করেছ। আর সাদিয়া সত্যি খুব বাজে একটা মেয়ে। আমরা ওর কি ক্ষতি করেছিলাম যে সিজানের সাথে ব্রেকআপ হলে বিয়ের পরও এসব করলো? আচ্ছা চলো, নবীনবরণ শুরু হয়ে গেছে। এই দাঁড়াও। আমি চলে যাচ্ছিলাম, তখনই নীলা আমার হাত ধরে কথাটা বলেই টেনে তার খুব কাছে নিয়ে এলো। তার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা করবে। আমি কিছু বুঝে ওঠার আগেই 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, নীলা, এটা তুমি কি করলে? তুমি ভুলে গেছো আমরা বলেছিলাম বিয়ের আগে পর্যন্ত একে অপরের জন্য ওয়েট করব। নীলা আমার বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল, সরি, অনেক দিন পর তোমাকে কাছে পেয়ে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন চলো যাই। নীলা মুচকি হেসে বলল, ঠিক আছে। আমি আজ খুবই আনন্দিত।
আমাদের নবীনবরণ অনুষ্ঠানে এসে তাকে আবারও নতুন করে ফিরে পেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন যত দ্রুত সম্ভব বিয়েটা করতে পারি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ কমেন্ট না করেন, ভিডিওটি পুরো দেখেছেন অথচ কমেন্ট করেননি, তাহলে কিন্তু আপনার বিয়ে হবে না। তো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।